41 সাল হাসিনা বলতো, কিন্তু আর 4-5 বছর থাকলেই হয়তো এই বাংলাদেশটাকে তারা অঙ্গরাজ্য ফর্মালি বানিয়ে নিত। এমনিতে অঙ্গরাজ্য করেই রেখেছিল। এই হেলিকপ্টার থেকে গুলিটা আমার বাম পায়ের জাস্ট 1 ফিটের মধ্যে পড়ে গেল। আল্লাহ আমাকে বাঁচাইছেন। 2009-এর 25শে ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড ঘটালো। তো সেই থেকেই তো স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রথম প্যারেকটা মারা হলো ভারতের ইন্ধনে, ভারতের প্রেসক্রিপশনে। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি সেনাবাহিনীতে প্রায় 29 বছর চাকরি করেছি। 2010-এ রিটায়ার করেছি। তো নাগরিক হিসেবে কিন্তু আমার দায়িত্ব থেকেই যায়। তো স্বাভাবিকভাবেই দেশের প্রতি আমার দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি জুলাই যুদ্ধে মাঠে ছিলাম। আর এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমি সবসময়ই 2010 সাল থেকেই মাঠে ছিলাম। 2010-এর ডিসেম্বর পর থেকেই আমি শাহবাগে, পল্টনে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে, সিডাপে, পল্টন ময়দানে, গোলাপবাগ মাঠে, মানে এমন কোনো আন্দোলন, বড় বড় কোনো আন্দোলন বাদ নেই যেখানে আমি উপস্থিত ছিলাম না। এটা আমি নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে, মানে স্বপ্রণোদিত হয়েই আমি মাঠে ছিলাম। কারণ আমি এই দেশের একজন সৈনিক। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা আমার স্বভাবজাত। তো সেই থেকেই আমি প্রথম থেকেই কেন এই রেজিমের বিরুদ্ধে ছিলাম। এই রেজিমকে তো পুরো বাংলাদেশ দেখেছে। 2009-এর 25শে ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড ঘটালো এই রেজিম আসার পরেই, এই শেখ হাসিনার রেজিমের সময়। তো সেই থেকেই তো স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রথম প্যারেকটা মারা হলো ভারতের ইন্ধনে, ভারতের প্রেসক্রিপশনে। আর একটু পিছনে যদি যাই, সেই স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু স্বাধীন প্রকৃতপক্ষে ছিলাম না। ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই 4 বছর সময়টুকু ছাড়া বাকি প্রতিটা গভর্নমেন্টই, সরকারই কিন্তু কম বেশি ভারতকে তোয়াজ করে চলেছে। এবং এই করতে করতে শেখ হাসিনা যখন লাস্ট 2009-এ ক্ষমতায় বসলেন, সেই থেকে ভারত পূর্ণোদ্যমে তার সকল আধিপত্যবাদ চাপিয়ে দিল এই দেশবাসীর প্রতি, এই দেশের প্রতি। আমার বা জনগণের কোনো স্বাধীনতা ছিল না। কারণ একটার পর একটা ঘটিয়েই যাচ্ছিল। পিডিআর হত্যা, শাপলা হত্যা, গুম, খুন, রাজনৈতিকীকরণ, প্রতিটা রাষ্ট্রযন্ত্রের সকল জায়গায়, সকল ক্ষেত্রে, চাকরি বাকরিতে তার ভারতীয় মদতপুষ্ট লোকজনগুলাকে, আওয়ামী লীগের পেট লোকজনগুলাকে পদায়ন করা হয়েছে। চাকরিতে রিক্রুটমেন্টও হয়েছে সেই আওয়ামী ব্যাকগ্রাউন্ড দেখে। তো পুরা দেশটাই কিন্তু ভারতের কবজার মধ্যে ছিল, যেটা হয়তো আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আর 41 সাল হাসিনা বলতো, কিন্তু আর 4-5 বছর থাকলেই হয়তো এই বাংলাদেশটাকে তারা অঙ্গরাজ্য ফর্মালি বানিয়ে নিত। এমনিতে অঙ্গরাজ্য করেই রেখেছিল, মানে অফিসিয়ালি বানিয়ে নিত। হঠাৎ হয়তো আপনি আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম ফ্ল্যাগ চেঞ্জ, মানচিত্র চেঞ্জ, জাতীয় সঙ্গীত চেঞ্জ, জাতীয় সঙ্গীত চেঞ্জ, জাতীয় সংসদও চেঞ্জ হতে পারতো। ডিনাই করার কিছু নাই, তর্ক করার কিছু নাই। যারা চিন্তাশীল ব্যক্তি তারা এটা বুঝবে। সাধারণ ব্যক্তিরা হয়তো বলবে না, কিভাবে, কেমনে হয়। সাধারণের কাছে সবসময় এরকম ছিল। 2009-এ যখন আমি বলেছিলাম যে এটা ভারতের কলোনি পুরোপুরি হয়ে যাচ্ছে, কিন্তু 9 সালে অনেকে বলছেন আরে না, কিভাবে। এই আরে না করতে করতে 16 বছর কিন্তু গেল। 2012 সালের 26শে ডিসেম্বরে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিলেন। তো ওইখানে আমিও ছিলাম। আমি বক্তৃতা যখন দিলাম, তাকে বললাম যে আপনারা রাজনীতি করবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, ভালো কথা, দেশটা থাকলে তো। আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি। তো সেই থেকে আপনি চিন্তা করে আসেন, 24 পর্যন্ত আমরা মাটির উপর দাঁড়িয়েছিলাম, কিন্তু মাটির কন্ট্রোলটা কিন্তু আমাদের হাতে ছিল না। বাস্তবত তাই ঘটেছে। এখন আপনি হয়তো বলবেন যে কেন আপনি এভাবে কিভাবে চিন্তা করলেন বা ভাবলেন। দেখুন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং দেশ নিয়ে ভাবে দিন রাত সবসময়, তারা একটা মানে ইনটিউশন গ্রো করে তাদের ভিতরে। তারা বুঝতে পারে একজন ডাক্তার কিন্তু এই রোগীর অবস্থাটা আস্তে আস্তে কি হবে সিমটমগুলো দেখে বুঝে ফেলে বা প্রেডিকশন করতে পারে। তো যারা দেশ নিয়ে সবসময় চিন্তা করে, নিজের স্বার্থের কথা চিন্তা করে না, তারা, আল্লাহ তাদেরকে সেই তৌফিকটুকু দেন যে তারা বুঝতে পারে। তো তাই তো হয়েছে গত 16টা বছর।
তো যাই হোক, আমি সবসময় ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনরত ছিলাম। তো জুলাইতে যখন আন্দোলন শুরু হলো, প্রথম তো বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের, এটা কোটা আন্দোলন একটা থেকে কোটা শুরু। আন্দোলন একটা পর্যায়ে এসে 15-16 তারিখ পর্যন্ত চললো। জুলাইয়ের লাস্টের দিক থেকে এক দফায় নেমে গেল, সম্ভবত জুলাই 28 বা 29 এরকম হবে। তো জুলাই আন্দোলনে যখন হলো 15, 16, 17, আমি কিন্তু মাঠে প্রতিদিনই ছিলাম। আচ্ছা, এই শাহবাগে ছিলাম, টিএসসির ওই জায়গাটা ছিলাম, দোয়েল চত্বর ওদিকে, তারপর হাইকোর্টের ওখানে, আহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে, সব জায়গায় পুরো ঢাকায়। তো আমি প্রতিদিন আবার ফেসবুকেও আমি পোস্ট দিতাম। তো আমার ফেসবুক বন্ধু একজন বলল যে, ভাই, সে থাকে ধানমন্ডির দিকে, সে বলল, বড় ভাই, আপনি কষ্ট করে কেন এত দূরে দূরে এই বয়সে যান? তা আপনি তো মহত্তরেই আন্দোলন করতে পারেন, মহত্তরেই কন্ট্রোল করেন, আপনি এখানে থাকেন। অ্যাজ সাচ আমি 19 তারিখে সকালবেলা আর বের হলাম না, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হেলিকপ্টার জাস্ট মাথার উপর দিয়ে যাচ্ছে, বেশি হয়তো 20 তলা বিল্ডিং এর চেয়ে আরেকটু উপর দিয়ে যাচ্ছে। ওই এলাকাটা, মহত্তর এলাকাটা তো 20 তলা 25 তলা নাই। তো মোটামুটি ছাদে দাঁড়ালে হয়তো আর 400-500 বা 700 ফিট উপর দিয়ে যাচ্ছে, ভেরি লো ফ্লাইং। যেটা দেখলাম, ফেসবুকে আপডেট পাচ্ছি যে এখানে মারা গেছে, ওখানে মারা গেছে, বাচ্চার গায়ে গুলি লেগেছে, বারান্দায় মাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করেছে সেই মহত্তর এলাকায়। তো এসব দেখে দেখে আসলে আর নিজেকে স্থির ঘরে রাখতে পারলাম না, ঘরে যাচ্ছিল না। থাকাইতে পারলাম। কারণ ওরা তো আমাদের সন্তান। আমার বয়স তখন 63, নাও আই এম 65। তো তা আমাদের সন্তান, আর সন্তানদেরকে এভাবে মারলে তো পিতামাতাকে ঘরে বসে থাকা স্থির যায় না। থাকতে পারে না। হোক সে অন্যের সন্তান, হোক আমার নিজের সন্তান না, বাট আমাদের সন্তান তো বাংলাদেশ, আমরা তো দেশটা ওদের হাতেই রেখে যাব। আই এম 65, কালকে নাও থাকতে পারি। তো এই দেশটা যদি নিরাপদ না থাকে, স্বাধীন না থাকে, তাহলে আমাদের সন্তানরা থাকবে কোথায়? তো আমি যেহেতু সৈনিক এবং একজন দেশপ্রেমিক, দেশ নিয়ে চিন্তা করি সবসময়, নিজের খাবার ঘরে আছে কিনা সেটা চিন্তা আসলে আমি করি না। হ্যাঁ, আমি কি পাবো কি পাবো না সেটা চিন্তা করি না। তো আমার দেশটা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, আমাদের সন্তানরা বেঁচে থাকবে। সেই বোধোদয় থেকেই বা দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি মাঠে ছিলাম প্রথম থেকেই। আর সেই দিন, মানে কি বলবো, মানে এই যে আকাশে হেলিকপ্টার চড়ছে, গুলি করছে, এগুলা দেখে, মানুষ মারা যাচ্ছে, এগুলা দেখে আর স্থির থাকতে পারলাম সারাক্ষণ। আমি তো বিকালবেলা আমি সেদিন বের হলাম 19শে জুলাই। তো সেদিন আমি মহত্তর এলাকাতেই ছিলাম। তো বিকালবেলা আমি আসরের নামাজ পড়ে, বাসার কাছে মসজিদ, আসরের নামাজ পড়ে আমি শিয়া মসজিদের মোড়ে গেলাম। দেখলাম 2টা পার্টি ফাইট করতেছে, ওই হাউজিং এর ওইদিকে এক পার্টি আর শিয়া মসজিদের পূর্ব দিকে এক পার্টি। কিছুক্ষণ পরে পুলিশ আসলো, তো পুলিশকে বললাম যে এদের থামান। পুলিশ কয়েক রাউন্ড গুলি করে, পুলিশও কিন্তু তখন অসহায়, পুলিশ আবার ঘুরে চলে গেল। তো ওই সময়ে আমি যখন শিয়া মসজিদের মোড়েই একদম দাঁড়ানো, তখন প্রায় 1000 খানেক ছেলে পেলে ছিল, দুই সাইডে মিলে, চারদিকে মিলে, ওটা চৌরাস্তা একটা। তো হঠাৎ ছেলে পেলে বলছে, আঙ্কেল 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 বলতে বলতে হেলিকপ্টার থেকে গুলিটা আমার বাম পায়ের জাস্ট 1 ফিটের মধ্যে পড়ে গেল। আল্লাহ আমাকে বাঁচাইছেন। ভেরি লো ফ্লাইং এয়ারক্রাফট থেকে যখন গুলি করে, এটা এইম ফায়ার। তো মালিক বাঁচাইলেন, আলহামদুলিল্লাহ। তো এরপরে একটা লোককে আমি বোঝাচ্ছি, ও আবার তর্ক বিতর্ক করতেছে ছেলেদের সাথে। তো হঠাৎ দেখি যে আমার ডান হাত ধরে টানছে, তাকে দেখি যে আমার বউ ওই স্যান্ডেল, ওই কাপড় চোপড় পরে ঘর থেকে বেরিয়ে আসছে 200 গজ ঘুরে। তো বলে, চলো বাসায় চলো এখনই। আমি বলছি, দাঁড়াও ভাই, আমি একটু বুঝাইনি। তো যাক, বাসায় আসলাম। মাগরিবের আগে আবার বের হলাম, 6:15টার দিকে হবে হয়তো, তখন মাগরিবে আজান দিত 6:55। তো যাই, আবার দেখি তো মেয়েরা অস্থির। মেয়েদের অস্থিরতার কারণেই কিন্তু মেয়েরা করছে, বাবা কই গেল, তুমি কোথায় পাঠাইছো তাকে? ওই জন্য বউ তাড়াতাড়ি অস্থির হয়ে বেরিয়ে এসে নিয়ে গেল। এরপরে আমি আবার বের হলাম, যখন মাগরিবের আগে আবার গেলাম শিয়া মসজিদের ওখানে, তখন দেখলাম যে মানে ভাঙচুর চলছে, ছাত্র জনতা প্লাস 2-3 হাজারের বেশি লোক, তখন ছাত্র জনতা,
মাদ্রাসার ছাত্র সবাই। হ্যাঁ, এখানে একটু বলে নেই,